আমি এটা এখানে উল্লেখ করছি এই কারণে যে আমার কাছেও এইটা বিস্ময় যে এই রকম একটি ঘটনা আমাকে কেন্দ্র করে হলো সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে বা যথার্থভাবে সম্ভব হবে কিনা একটা দুশ্চিন্তা ছিল। সেইখানে মায়ের জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। একটি জানলা, খোলা জানলা, যে জানলাটি রাস্তার দিকে, সেই রাস্তার দিকের খোলা জানলা, সেখানে আমার মা একদিন গভীর রাত্রে, সবাই তখন ঘুমোচ্ছে, যে সামনেটায় প্রচণ্ড ধোঁয়া উঠছে। যে এই তুমুল বৃষ্টির মধ্যে কোথায় এমন আগুন লেগে থাকতে পারে যার এত ধোঁয়া বেরোচ্ছে, আমরা কোনো কিছুই আর ঠিক করে উঠতে পারছি না, সবই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেই মুহূর্তে হঠাৎ সেই কলকল কলকল শব্দের মধ্যে আধ্যাত্মিকতার তীর্থভূমি ভারতবর্ষ। এই ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু তীর্থস্থান, বহু তীর্থভূমি, তপভূমি নর্মদা বা মা গঙ্গার পুণ্য সলিলার বাড়িধারা। সমগ্র ভারতবর্ষ জুড়ে আমরা যারা রয়েছি উত্তরাধিকারী, আমরা প্রত্যেকেই কি আধ্যাত্মিকতার মানসিকতা সম্পন্ন? তা কখনো কিন্তু নয়। আমরা কখনো ঈশ্বরকে মানি, কখনো ঈশ্বরকে মানি না, কখনো তার প্রতি আস্থা স্থাপন করি, কখনো নিজের যুক্তিপথে চলার চেষ্টা করি। আজকে এমন একজনকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যারা নতুন এই ভিডিওটা দেখছেন। অবশ্য যারা যারা আগের ভিডিও, আগের এপিসোডে তাকে দেখেছেন, আপনাদের কাছে তিনি কিন্তু পূর্ব পরিচিত। তিনি হলেন দমদম পার্কের বাসিন্দা মাননীয় শ্রী স্বপন কুমার ভট্টাচার্য। তার আগের ঘটনাগুলি কিন্তু এখনো আমাদের মনে দাগ কেটে চলে প্রতিনিয়ত। স্বপনবাবু কিন্তু চিরকাল যুক্তিকে সাথে নিয়ে চলেছেন। অযৌক্তিক কোনো ঘটনাকে অলৌকিক বলে মেনে নেওয়াটা তার কিন্তু অভিধানে কখনো ছিল না। কিন্তু সেই স্বপন বাবুর এই পৃথিবীতে আসা এবং পরবর্তীকালে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সেই অলৌকিকত্বের সঙ্গেই কিন্তু তাকে পথ চলতে হয়েছে। আজও তিনি চলছেন। স্বপনবাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। নমস্কার। কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, আজকে দর্শকদের কাছে আপনার জীবনের একটা আলাদা দিক, বলা যায় যুক্তির সমস্ত বেড়া ভেঙে কিভাবে আপনি প্রণিপাত হলেন তাঁর চরণে, সেই আবির্ভাব লগ্ন থেকে যদি ঘটনাগুলো আমরা জানতে পারতাম, যদি বলেন। না, যখন এইরকম কথাই উঠল, তখন আরও একটু আগে থেকে শুরু করলে ভালো হয়। অর্থাৎ যেটা আমরা শুনেছি যে রাম জন্মের পূর্বে রামায়ণ লেখা হয়েছিল, আর রামায়ণ যদি পড়া যায় তাহলে দেখা যায় যে রাম জন্মের বহু পূর্বে বহু চরিত্র, মানে ঋষিমুনিরা কোনো দুষ্ট চরিত্রকে বা কোনো অভিশাপগ্রস্ত চরিত্রকে জানিয়ে গেছে যে তোমার এই অভিশাপগ্রস্ত জীবন বা তোমার এই দুষ্ট জীবন যা বহন করতে তোমারও নিজেরও খুব কষ্ট হচ্ছে, তা তোমাকে আর ততকালই বহন করতে হবে যতকাল অবধি না রাম এইখানে এসে তোমাকে আশীর্বাদ করছেন বা তোমাকে অভিশাপ মুক্ত করছেন। অর্থাৎ রামের আবির্ভাবের বহু আগে থেকে একটা পরিস্থিতি বা পরিকল্পনা ঈশ্বরের ছিল যে তিনি আসবেন এবং তিনি এই কাজ করবেন। সেই কাজের শুরু তিনি জন্মের অনেক আগে থেকেই হয়েছিল। তো এই রকম একটি ঘটনা আমি আজকে এখানে উল্লেখ করতে চাই। আমি যদিও যৌক্তিকভাবে কারণবশত এর ব্যাখ্যা কিছু দিতে পারবো না, এই ঘটনাটিও আমি আমার মায়ের কাছে শুনেছি, তবুও আমি এটা এখানে উল্লেখ করছি এই কারণে যে আমার কাছেও এইটা বিস্ময় যে এই রকম একটি ঘটনা আমাকে কেন্দ্র করে হলো, কিন্তু আমার জীবনে একটি জনসাধারণের ছাপ ছাড়া আমার জীবনে তো কিছু হয়ে ওঠার মতো কোনো ছাপ নেই। তাহলে আমার ক্ষেত্রে তাদের এই আশীর্বাদ
আমার ক্ষেত্রে কিভাবে বর্ষিত হলো বা কেন বর্ষিত হলো। যাই হোক, প্রসঙ্গটা বলি। এই ঘটনাটি আমার মায়ের কাছে শোনা। আমাদের পরিবার, তখনও আমার জন্ম হয়নি, আমাদের পরিবার পূর্ববঙ্গ থেকে আসা পরিবার এসে এখানে মসজিদ বাড়ি স্ট্রিটের একটি বাড়িতে তাঁরা ভাড়া উঠেছিলেন। আমার বাবা, আমার দুই কাকা, আমার ঠাকুরদা এবং আমার ঠাকুমা, যিনি চিররুগ্না ছিলেন, অসুস্থ ছিলেন, শয্যাশায়িনী ছিলেন। এবং এইখানে এসে আমার বাবা মায়ের বিয়ে হয়। সুতরাং এই 6 জনের পরিবার একটি মাত্র ঘরে ভাড়া থেকে আমাদের তৎকালীন দিন যাপন হতো। সেই সময় এই এক ঘরে 6 জন থাকার অবসরে আমার মায়ের গর্ভাবস্থার সৃষ্টি হয় এবং মায়ের একটা চিন্তা ছিল যে কিভাবে সমস্ত কিছু সুস্থভাবে, সঠিকভাবে টেনে নিয়ে গিয়ে আমার মায়ের পক্ষে তার পুত্র সন্তান বা কন্যা সন্তান বা সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে বা যথার্থভাবে সম্ভব হবে কিনা, একটা দুশ্চিন্তা ছিল। সেইখানে মায়ের জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেইখানে বাড়ির যে ঘরের মধ্যে আমরা থাকতাম, সেই ঘরের একটি জানলা, খোলা জানলা, যে জানলাটি রাস্তার দিকে, সেই রাস্তার দিকের খোলা জানলা, সেখানে আমার মা একদিন গভীর রাত্রে, সবাই তখন ঘুমোচ্ছে, মা জেগে জানলার দিকে তাকিয়ে মনে মনে এই চিন্তাগুলোই করছে যে সব কিছু সঠিকভাবে, সুস্থভাবে সম্পন্ন করা সম্ভব হবে তো। তো এই অবস্থায় আমার মায়ের মানে অপার বিস্ময় আমার মা দেখলেন যে জানলায় হঠাৎ একদিন একটি মুখের আবির্ভাব হলো, একটি দাড়িগোঁফ সমন্বিত মুখ। সে মানুষটির খালি গা, হাতে একটি কমণ্ডলু, চেনা চেনা মুখ, কিন্তু মা তাকে চেনেন না, নামে তো জানেনই না। তো সেই মানুষটি আমার মায়ের দিকে তাকিয়ে বলে গেলেন, তোরা তো চিন্তা করার কিছু নেই, তোর পুত্র সন্তান হবে এবং সব কিছু ভালোভাবেই সম্পন্ন হবে, ভালোই হবে, বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। মা তো বুঝতেই পারলেন না কে তিনি, কেন তিনি একথা বললেন। মাকেই বললেন না অন্য কারোর কথা মা শুনলেন, এবং তিনি অদৃশ্যই বা হয়ে গেলেন কি করে, এলেনই বা কেন, মা তো কাউকে ডাকেনি কখনো, ইত্যাদি ইত্যাদি। তারপরে দিন যায়, আস্তে 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 মাও ভুলে গিয়েছে বিষয়গুলো। তারপরে যেমন হয়েছে, আমার জন্ম হয়েছে, পরবর্তীকালে আমার বোনের, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো বেশ কিছু বছর পরে, মোটামুটি 70-71 সালের কথা, 1970-71 সালের কথা, সেই সময় আমার বাবা মা স্থির করলেন তারা দীক্ষা নেবেন। তারা বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য পরমানন্দ সরস্বতীর কাছে দীক্ষা নিতে গেলেন। গিয়ে তাদেরকে একটি ঘরে বসতে দেওয়া হলো। সেই ঘরে বিজয়কৃষ্ণ গোস্বামীর একটি বড় ছবি ছিল। তো সেই ছবির দিকে তাকিয়ে মা বলল, আরে এনাকে তো আমি চিনি, ইনি কে? সবাই অবাক হয়ে গেল। বাবাও বলল, এনাকে তুমি চেনো? মা বলল, হ্যাঁ এনাকে তো আমি চিনি, আমি তো দেখেছি। কোথায় দেখেছ? বলো, ওই যে সেই ঘটনা, বাড়ির জানলায় এই মুখটাই তো আমি দেখেছিলাম, ইনি কে? তখন সবাই মিলে বলল, আরে ইনি তো সদ্গুরু বিজয়কৃষ্ণ গোস্বামী, ইনি তো মহান গুরু, ইনি তো মহামানব। তো সেখানেই মায়ের বিস্ময় যে মা এমন একজন মহামানবের দর্শন পেয়েছেন, কিন্তু তার নৈকট্য পাননি, বুঝতেই পারেননি যে তিনি কে। এবং মায়ের এই প্রশ্ন সদা থেকে গেছে যে তিনি এই অনুকম্পা বা এই দয়া তাকে দেখালেন, কিন্তু কেন? এবং আমারও রয়ে গেছে এই প্রশ্ন যে আমি তো একটি সাধারণ মানুষ, আমার তো জীবনে কোনো আলাদা বৈশিষ্ট্য বা বিশেষত্ব হয়নি, জীবন তো প্রায় শেষের মুখে চলে এলো, হয়নি। অথচ তিনি কেন অনুগ্রহ করে আমার
জন্মের সংবাদ এবং সুস্থভাবে জন্মের সংবাদ আমার মাকে দিতে এসেছিলেন, সেই প্রশ্নের জবাব আমি আজও পাইনি। কিন্তু আমার ক্ষেত্রে আমার মায়ের সামনে এই রকম একটি ঘটনা ঘটেছে। স্বপনবাবু, আপনার পরবর্তী জীবনে আপনি বেশ কয়েকটি তীর্থস্থানে গেছেন এবং সেখানকার যে অভিজ্ঞতা, মানে সেটা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, আপনার জানা হয়েছে দৈব অলৌকিক ঘটনাগুলো। আপনার জীবনের প্রাক মুহূর্তে যে মহাপুরুষের সান্নিধ্য আপনারা আপনার মা এবং আপনি পেয়েছিলেন, আপনার মায়ের মধ্যে আমি থাকা, পাইনি, আমি তো পরে মায়ের কাছে জানতে কিন্তু আপনি পেরেছি। সেই মুহূর্তে ছিলেন, সেই মায়ের সঙ্গে ছিলেন হুম, এবং সেই মুহূর্তে বিজয় কৃষ্ণ গোস্বামী এসেছিলেন। হ্যাঁ। এটা তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যেটা আমার মনে হয় পরবর্তী ঘটনাগুলো যখন আমরা জানতে পারবো যে আপনার জীবনের সেই মুহূর্তগুলো কতটা মূল্যবান, আমরা সেটাই এখন জানতে চাই। মূল্যবানের কথা যদি বলেন তাহলে তো বলতে পারবো না আমি যে আহ, আমার জীবনের কথা কোনটা কি মূল্যবান না মূল্যবান জানি না। তবে এক একটা ঘটনা যেটা আমার কাছে এখনো বিস্ময় বহন করে, কিন্তু আমার কাছে প্রাপ্তি হিসেবে আমার মন ভরে থাকে, সেই রকম ঘটনা বেশ কিছু ঘটেছে আমার ক্ষেত্রে। আজকে একটা খুব পুরনো কথা বলি। খুব পুরনো কথা বলতে সালটা সম্ভবত 1998 সাল। আমরা বেড়াতে যাচ্ছি, বেড়াতে গেছি, আমাদের সিমলা কুলু মানালি যাওয়ার ইচ্ছে। তো সিমলা কুলু মানালি যেতে গিয়ে আমরা যেমন করে স্বাভাবিকভাবে মানুষেরা করেন, আমরা কালকা পৌঁছেছি এবং কালকা থেকে আমরা সিমলা গিয়েছি। কিন্তু আমরা খুব সুন্দরভাবে টয় ট্রেনে আনন্দ করতে করতে, হইচই করতে করতে, দেখতে দেখতে সিমলা গিয়েছি বটে। টয় ট্রেন থেকে নেমে আমরা যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটা এককালে হয়তো খুব নামকরা ছিল, ইংরেজদের তৈরি খুব বিখ্যাত হোটেল ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা খানিকটা পরিত্যক্ত, খানিকটা অবহেলিত এই রকম হয়ে পড়েছিল। খানিকটা অংশ রিপেয়ার করা হয়েছিল আর খানিকটা অংশ অবহেলার মধ্যেই পড়েছিল। সেই রকম অবহেলিত অংশে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের হলিডে হোম তৈরি করা হয়েছিল, ব্যাংক এমপ্লয়িজদের হলিডে হোম তৈরি করা হয়েছিল এবং আন্ডারটেকিংয়ের এমপ্লয়িজদেরও হলিডে হোম তৈরি করা হয়েছিল ওই অবহেলিত অংশে। তো সেইখানে সেই গ্র্যান্ড হোটেল নাম ছিল, সেই গ্র্যান্ড হোটেলে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের যে হলিডে হোম, সেই আমি বুকিং করেছিলাম। সেই দিকে যখন যাচ্ছি, আমরা গ্র্যান্ড হোটেলে ঢোকার মুখেই হঠাৎ একেবারে অপ্রত্যাশিতভাবে 2-4 ফোঁটা বৃষ্টি শুরু হলো। আমরা একটু অবাকই হলাম যে একদম ঝকঝকে ওয়েদারের মধ্য দিয়ে তো এলাম, কিন্তু বৃষ্টি শুরু হলো। আকাশের দিকে তাকিয়ে দেখছি যে মেঘ আস্তে 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 জমা হচ্ছে। যাই হোক, গ্র্যান্ড হোটেলের মুখেই পৌঁছে গিয়েছিলাম, তাড়াতাড়ি গিয়ে যে যার ঘরে ঢুকে পড়লাম। সেটা ব্যাপারেও এই মুহূর্তে আমার বিশদ বলার ইচ্ছা নেই, তবে সেই হোটেলের মানে থাকাটা একটা অভিজ্ঞতাও বটে। বিশাল বিশাল ফুটবল মাঠের মতো ঘর, কিন্তু ঘরের জানলাগুলো 3 মানুষ সমান জানলা। জানলার পাল্লা টেনে বন্ধ করা আমাদের মতো সাধারণ চেহারার মানুষের পক্ষে কঠিন কাজ, ব্যায়ামের প্রয়োজন। কিন্তু সেই জানলার পাল্লার কাঁচ টাচ বিশেষ একটা নেই। আর একটা বাথরুম রয়েছে, সেই বাথরুমে মহারাজা শোবার ঘর হয়ে যায়, এত বড় বাথরুম। তাতে ততোধিক বড় একটি বাথটাব রয়েছে, কিন্তু এক ফোঁটা জলের কোনো বন্দোবস্ত কোথাও নেই। সেই বাথটাব দিয়ে তাহলে কি হবে, এটাও আমাদের কাছে একটা আশ্চর্য জিজ্ঞাসা ছিল। যাই হোক, যেদিন আমরা গিয়ে পৌঁছলাম
তার কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, যা ভাবাই যাচ্ছিল না খানিকক্ষণ আগেও। এবং আমরা সবিস্ময়ে দেখছি যে সে জানলাগুলো ক্যাঁচ কোঁচ আওয়াজ করছে, দম দম করে পড়ছে, জানলার কাঁচ ভেঙে পড়ছে। সে একটা অদ্ভুত আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেল। ঝড়ের মধ্যে এই অবস্থা, তার সঙ্গে তুমুল বৃষ্টি, তার মধ্যে আলো নেই, আলো নিভে গেল। মানে সে যে একটা কি শোচনীয় অবস্থা। আমরা খবর পেলাম যে পাহাড়ে ধস নেমেছে এবং তার ফলে বন্যার সৃষ্টি হয়েছে, তার ফলে এই দুর্যোগ। তো যাই হোক, আমরা সেই অন্ধকারের মধ্যে একটা ঘরের মধ্যে সবাই এসে কোনো মতে বসে আছি, কোনো মতে সময় কাটাবার চেষ্টা করছি, আর দুমদাম করে জানলা ভেঙে পড়ছে, ক্যাঁচকোচ আওয়াজ করছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে। তারপরে আমরা স্থির করলাম যে আমাদের করতে হবে, কালকের মধ্যে সিমলা দর্শন করে আমাদের তো পরের দিন যেতে হবে মানালির উদ্দেশ্যে। কিন্তু না, সেদিন সেই রাত্রিটা আমরা এতেই কাটালাম, হোটেলেই কাটালাম, আমরা আর বাইরে বেরোলাম না। কিন্তু খাবার ব্যবস্থা কি হবে? আমরা তো খাবার দাবার কিছু সঙ্গে নিয়ে যাই না, আর রান্নাবান্নারও কোনো ব্যাপার নেই। খাবার দাবার কি হবে? খাবার তো বাইরে যেতে হবেই। তখন আমরা স্থির করলাম যে হোটেলে, ওই হোটেলে তো আমাদের খাবার দেওয়া হবে না, আমাদের তো খালি হলিডে হোমের বন্দোবস্ত। তো আমরা স্থির করলাম যে গ্র্যান্ড হোটেলের ঠিক পেছনেই হচ্ছে সিমলা কালীবাড়ি। আমরা শুনেছি সিমলা কালীবাড়িতে বাঙালি মাত্রেই একবার দর্শন করা এবং সেখানেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত বাঙালিরা করে থাকেন। তো আমরাও ভাবলাম যে জাস্ট পেছনেই যখন সিমলা কালীবাড়ি, এই দুর্যোগের মধ্যে অন্তত সিমলা কালীবাড়িতে গিয়ে আমরা রাতের আহারের বন্দোবস্তটা করব। সেই তুমুল দুর্যোগের মধ্যে সিমলা কালীবাড়িতেই আমরা খেতে গেলাম। সেই খাওয়ার বর্ণনাও করা খুব মানে অকল্পনীয়, কারণ কত মানুষ যে সেখানে এসেছেন খাওয়ার জন্য। খাবার সময় কাউকে বসতে দেওয়ার জায়গা নেই, প্র্যাকটিক্যালি দাঁড় করিয়ে ছুঁড়ে ছুঁড়ে দেওয়ার মতো অবস্থা। সে এক বিচিত্র অভিজ্ঞতা। যেহেতু লোকে কোথাও যেতে পারছে না, সব সিমলা কালীবাড়িতে এসেছে। যাই হোক, কোনোভাবে কোনো রকমে সে রাতের খাওয়া দাওয়া আমাদের সম্পন্ন হলো। পরের দিনও ওয়েদার ভালো নয়, তুমুল অবস্থা, এবং আমরা দেখছি যে বিপাশা নদীতে বান ডেকেছে, চারদিকে জলে থই থই, সে ভয়ানক অবস্থা। এবং আমরা খবর নিয়ে জানলাম যে 2-4 দিনের মধ্যে এই বৃষ্টি বাদল কমবার সম্ভাবনা নেই। সর্বনাশ করেছে। আমাদের তো সিমলার ভিক্টোরিয়া বাস টার্মিনাস থেকে টিকিট কাটা রয়েছে মানালি যাওয়ার জন্য। তো তাহলে তো আমাদের একটা বন্দোবস্ত করতে হবে। সুতরাং পরের দিন আমরা বিকেলবেলা ওই দুর্যোগের মধ্যে বেরোলাম হিমাচল ট্যুরিজমের অফিসে গিয়ে বললাম যে এরকম এরকম ব্যাপার, এই রকম তুমুল দুর্যোগের মধ্যে আমরা তো যেতে পারবো না, আমাদের টিকিটটা ক্যান্সেল করা হোক। আমরা টিকিট কলকাতা হিমাচল প্রদেশ ট্যুরিজমের অফিস থেকে কেটে এসেছিলাম। ওনারা বললেন তো টিকিট তো ফেরত দেওয়া সম্ভব না আমাদের পক্ষে। আমরা বললাম সে কি, এই দুর্যোগের মধ্যে আমরা যাব কি করে? তো বললেন দেখুন, আমরা যদি ক্যান্সেল করতাম জার্নি, তাহলে আমরা পয়সা ফেরত দিতাম, কিন্তু আমরা তো জার্নি ক্যান্সেল করিনি। সুতরাং আমরা পয়সা ফেরত দিতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি বা আমরা জার্নি ক্যান্সেল করিও কাল সকালে, তখনও আপনারা টিকিট ক্যান্সেলের পয়সা কিন্তু পাবেন না। কলকাতায় ফিরে গিয়ে কলকাতা ট্যুরিজম অফিস থেকে আপনাদের টিকিটের পয়সা ফেরত নিতে হবে। আমরা বললাম সে আবার কীরকম ব্যাপার? আমরা বেড়াতে এসছি, আমাদের টাকা এখানে আটকে থাকবে, আমাদের পক্ষে তো অসুবিধা। বলে সেটা আমাদের কিছু করার নেই। তারপরে পরদিন সকালবেলা পর্যন্ত আমরা জানলাম যে তারা ট্যুর ক্যান্সেল, মানে জার্নি ক্যান্সেল করেননি, বাসটি যাবে। কিন্তু তুমুল দুর্যোগ, সকালবেলা তুমুল দুর্যোগ, ভয়ানক বৃষ্টি হচ্ছে। তো ওই বৃষ্টিতে ছাতা, রেইনকোট কিছুই
বাধা মানে না। তবু তার মধ্যে বাস যখন যাবে আমাদেরও যেতে হবে, আমাদের বুকিংও তো আর আজকে নেই, যেতে হবে। সুতরাং আমাদের কুলি ডাকতে হলো, তারা আমাদের মাল নিয়ে নামছে, আমরাও তাদের পেছন পেছন যাচ্ছি তুমুল বৃষ্টির মধ্যে। এবার তারা আরো অদ্ভুত কাণ্ড করলেন। তারা কোনো রাস্তা দিয়ে যাবেন না, তারা এর বাড়ির সিঁড়ি, ওর বাড়ির উঠোন ইত্যাদির মধ্য দিয়ে শর্টকাট যাকে বলে, তারা শর্টকাট করে নামতে থাকলেন। তাদের তো চেনা জায়গা, আমরা তো কিছুই জানি না। আর ওই বৃষ্টির মধ্যে ওই রকম পরিবেশে, অপরিচিত পরিবেশে ওই রকম অপরিচিত লোকের ঘর বাড়ির মধ্য দিয়ে যাওয়া। কিন্তু যাই হোক, তারা যা করছেন, তারা আমাদের মালপত্র নিয়ে নেমে গেছেন, যা করছেন তাই করতে হচ্ছে আমাদের। সেই অবস্থায় আমরা যখন নিচে বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছলাম, তখন আমরা সবাই ভিজে পুড়ে একদম ঢোল যাকে বলে, ভিজে ঢোল হয়ে আছে। সেই অবস্থায় গিয়ে আমরা বাসে উঠলাম। বাসে আমরা সিটে বসতে পারছি না, সিট ভিজে যাবে, এই অবস্থা। যাই হোক, তো সেই করে বাসও ছেড়ে দিল যথাসময়ে। এবং একটুখানি এগোবার পর থেকেই আমরা দেখছি যে চলার মতো পরিবেশই নেই। বিপাশা নদীর জল উঠে এসেছে প্রায় রাস্তা ছুঁই ছুঁই, নদীর পাশের বাড়িগুলোর মধ্যে জল ঢুকে আছে, আর তেমন তুমুল বৃষ্টি হয়ে চলেছে। তো তার মধ্য দিয়ে বাস, যেহেতু তাদের জার্নি ক্যান্সেল করেনি, তার মধ্য দিয়ে বাস চলবে। চলতে 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 সারাদিন ধরে এই থামে এই যায়, এই থামে এই যায় করতে করতে একটা জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি যে সামনেটায় প্রচণ্ড ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠছে, আমরা তো অবাক হয়ে যাচ্ছি। এই তুমুল বৃষ্টির মধ্যে কোথায় এমন আগুন লেগে থাকতে পারে যার এত ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছি না। বাস তো থেমে গেল বহু আগে। এবার বাস থেকে নামতে গিয়ে দেখছি সামনে বাস, গাড়ি, অসংখ্য লম্বা লাইন। কি হলো? তারপরে আমরা নামলাম ওই বৃষ্টির মধ্যে, আস্তে 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 এগোতে 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 একদম যেখানে বিপাশা নদীর ওপর দিয়ে মানালির দিকে রাস্তাটা বেঁকে গেছে, ব্রিজের ওপর দিয়ে, সেইখানের এদিকের এবং ওদিকে দুদিকের রাস্তায় 1 মাইল দূর থেকে মিলিটারি রাস্তা আটকে রেখেছে, একদম নিয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, কাউকে এদিক ওদিক যেতে দেওয়া হবে না। আর বাঁধের জল ছেড়ে দেওয়া হয়েছে। সেই বাঁধের জল আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের ওপর থেকে নেবে ভি শেপ নিয়ে আবার ওপর দিকে উঠে গেছে, লাফ দিয়ে যেমন করে ওঠে আর কি, বল যেমন করে ওঠে সেরকম ভি শেপ নিয়ে নিয়েছে পাহাড়ের বাঁধের ছাড়া জল। এবং সেই ভি শেপ নিয়ে উঠবার সময় সংঘাতে যে জলের গুঁড়ো উঠছে সেগুলোই আসলে ধোঁয়া বলে মনে হচ্ছে। যাই হোক, এইসব দৃশ্য দেখে চমকিত হওয়ার চাইতে আমরা চিন্তিত হয়ে পড়লাম যে এবার তবে কি। এবারে যাকে জিজ্ঞেস করি সেই বলছে পাতা নেই, পাতা নেই। এবার পাতা নেই করতে করতে আমরা যখন আমাদের ড্রাইভারকে এসে জিজ্ঞাসা করলাম যে ভাই সাহেব क्या होगा? पता नहीं। अरे कितना टाइम रुकना पड़ेगा? क्या पता, आधा घंटा भी हो सकता है, 3 घंटा भी हो सकता है, 3 दिन भी हो सकता है, हमको तो कोई पता नहीं, जैसा होगा ऐसा। একদম নির্বিকার মানুষ, একজন সাধু সন্ন্যাসী, কোনো উদ্বেগ কিছু নেই। 3 ঘন্টা থাকলেও আমি আছি, 3 দিন থাকলেও আমি আছি, এবার তুমি বোঝো। বুঝলাম যা বোঝার। তখন ঠিক করলাম যে আরে বাবা, আমাদের তো তাহলে এখানে কোথাও থাকার একটা বন্দোবস্ত করতে হবে। আবার যখন বাস ছাড়বে তখন দেখা যাবে, কিন্তু এখন তো এটা কোথাও থাকতে হবে। সেই হলো এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন। আমরা রাস্তার দুপাশে যত হোটেলে খোঁজ নিতে যাচ্ছি সবাই বলছে রুম নেই, ফুল, কোথাও জায়গা নেই। আমাদের আগে 400 গাড়ি এসে গেছে, তার সমস্ত ট্যুরিস্ট কোনো না কোনো হোটেলে ঢুকে গেছে, কোথাও রুম নেই। এবারে কি করব আমরা?
এবং আরও মজা হচ্ছে, আমাদের সঙ্গে আরেকটি পরিবার যুক্ত হয়েছে, তারা বাসে করে আসছিল। সেই পরিবারটি ভদ্রলোক যিনি, কর্তা যিনি, তিনি অসুস্থ এবং তিনি হয়তো মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কোনো কারণে, কিন্তু তিনি হচ্ছেন একজন অ্যাকচুয়ারি। আমি যেহেতু পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স চাকরি করতাম, তো আমি অ্যাকচুয়ারির গুরুত্ব এবং অ্যাকচুয়ারির মূল্য বুঝি, সেই জন্য তার প্রতি আমার বেশ রেসপেক্ট হলো। কিন্তু তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তিনি বিশেষ কিছু করতে পারেন না। আর তার দুটি ছেলে সঙ্গে এসছে, একজনের বোধহয় 8-9 বছর বয়স, আর একজনের বোধহয় গোটা 4 বছর বয়স। তারা মুম্বাই থেকে এসেছে। মুম্বাইতে তো তেমন ঠান্ডা পড়ে না, ঠান্ডার অভিজ্ঞতা তাদের নেই, ঠান্ডার জামা কাপড় তারা বড় একটা আনেনি, যাচ্ছে তারা সিমলা, কুলু, মানালি, তার উপরে ওই রকম দুর্যোগ। তাদের অবস্থা তো শোচনীয়। এবার এই অবস্থায় যখন কোথাও হোটেল টোটেল পাওয়া যাচ্ছে না, তারা কোথায় যাবেন? তারা এসে আমাদের ধরেছেন যে हम लोगों का साथ ले चलिए, आप जहां भी रहेंगे हम लोग वहीं भी रहेंगे, आप ले चलिए। चलिए, তো আমরা 4টে পরিবার, আমরা বললাম যে মহিলারা সব বাসে বসে থাকুন, আমরা বেরোচ্ছি হোটেলের খোঁজে, কোথায় পাবো জানি না, কত দূর যেতে হবে জানি না, কিন্তু আমরা এসে আবার বাসের থেকে তোমাদেরকে নিয়ে যাব। বেরিয়ে আমরা একটি অটো ধরেছি। অটো ছেলেটি ইয়াং ম্যান, দারুণ স্বাস্থ্য। সে বলছে कहाँ जाएंगे? भाई पता नहीं, হোটেল चाहिए। হোটেল, চলিয়ে নিয়ে গেল একটা হোটেলে। সে হোটেলটি বাস যেখানে দাঁড়িয়ে আছে সেটা আসলে মান্ডি, জায়গাটার নাম হচ্ছে মান্ডি। সেই মান্ডির যে বাস যেখানটা দাঁড়িয়ে আছে, সে মেইন রোড থেকে বেশ খানিকটা ভেতরে হোটেল। গেলাম, নো রুম। বেরিয়ে এলাম, ও নিয়ে গেল আরেকটা হোটেলে, নো রুম। আবার দূরে খানিকটা নিয়ে গেল একটা হোটেলে, সে হোটেলে যদিও বা রুম আছে, সেই রুম এত খারাপ যে সে রুম নেওয়া সম্ভব নয়, হলো না। তো তৃতীয়বার যখন আমরা ব্যর্থ হয়ে বেরিয়েছি, আর এই ছেলেটি যে অটো ড্রাইভার, সেই চলতে চলতে আমাদের গালাগাল করছে। সে বারবার বলে চলেছে যে सुना है बंगाली को बोध है, बोध, लेकिन ये कोई बोध होता है? आदमी लोग यहाँ मई महीना में आते हैं, जून महीना में आते हैं, आराम से घूमते हैं, घूमते फिरते हैं, चले जाते हैं। ये लोग बंगाली, ये लोग अक्टूबर महीना की एंड में, नवंबर महीना में आएंगे, कि सितंबर महीना की एंड में आएंगे, जब यहाँ बहुत सारी बारिश होता है। ये कोई बोध होता है? ये लोग का बोध है? আমরা বসে বসে শুনছি, বোধ হয় কি না হয় আমরা জানি না, আমাদের এখন মাথায় ছাদ চাই, এখন বোধের প্রশ্ন নয়। তো 3টে যখন হয়ে গেল, তখন ওই ছেলেটি অটোতে উঠে আমাদের বলল, আমরা 3জন লোক, ওই ভদ্রলোকের পরিবার আমরা রেখে এসছি, আমরা 3 বন্ধু আমরা যাচ্ছি। তো আমাদের বলল, आप लोगों का होटल चाहिए? हाँ, चलिए চলিয়ে বলে সে শাঁসা শাঁসা করে অটো চালাতে আরম্ভ করলো। তুমুল বৃষ্টি হচ্ছে, চারিদিকে কোথাও আলো নেই, অন্ধকারের মধ্যে কোথায় যে যাচ্ছি জানি না। আর সে চলেইছে। চলতে চলতে একটা স্থানে এসে আমাদের কানে আসছে যে বৃষ্টির শব্দ ছাপিয়ে কলকল 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 করে জল বয়ে চলার শব্দ। অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোথায় যাচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না। চলেছি, এবং তাকে যে হ্যাঁ বলবো না বলবো, আমরা যে বাস থেকে কত দূর চলে এলাম, ওরা সব রয়েছে বাসে, আমরা কোনো কিছুই আর ঠিক করে উঠতে পারছি না, সবই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেই মুহূর্তে হঠাৎ সেই কলকল কলকল শব্দের মধ্যে ও ছট করে অটোটা থামিয়ে দিল, থামিয়ে দিয়ে লাফ দিয়ে পড়ে নেবে, আইয়ে বলে কোথায় অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এবার আমরা কি করব? আইয়ে মানে কোথায় যাব? ও কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না। এবারে আমরাও হতবাকের মতো অটোতে বসে রয়েছি। একটু পরে, সামান্য একটু পরে, একটু উঁচু মতো জায়গা থেকে আইয়ে
বলে একটা ধমকের আওয়াজ পাওয়া গেল। বোঝা গেল সে, আর যাই হোক, আমাদের থেকে খানিকটা উঁচুতে কোথাও অবস্থান করছে। তো সেটা কোথায় যাব কি করে? যাই হোক, তবু তো নামলাম অটো থেকে। নেবে দেখছি যে একটা নর্দমা বয়ে চলেছে, তার মধ্য দিয়ে জল যাচ্ছে বলে কলকল কলকল শব্দ, তার উপরে একটা পাটাতন মতো কিছু পাতা আছে, সেইটায় পার হয়ে নর্দমার ওপারে একটা আধা তৈরি বাড়ি মতো থামগুলো তোলা আছে। এটা সিঁড়িটা আছে, সিঁড়িটা প্লাস্টার করা নয়, থামের গায়ে প্লাস্টার নেই, নিচে কোনো ঘর নেই, কিন্তু থাম তোলা আছে। এরকম একটা সিঁড়ি চলে গেছে ওপরে, তার মানে দোতলার একটা কোনো বন্দোবস্ত আছে যেখানে আলো আছে, আলো দেখা যাচ্ছে। আমরাও সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। উঠে আমরা যখন দোতলায় গেলাম তখন আমরা অবাক। এরকম একটা অসম্পূর্ণ বাড়ি, প্রায় পরিত্যক্ত বলা যায়, সেই বাড়ির দোতলার সামনের অংশটা যেটা ছাদ, তার নিচেটা টাইলস বসানো, ঝকঝকে ঝকঝকে। ভালো কথা, ঠিক আছে, আমাদের এখন ঘর চাই, ওসব দেখলে চলবে না। এবার ওই ছেলেটি ভেতর থেকে বেরিয়ে এলো, আইয়ে। আমরা ওর পেছন পেছন গেলাম। গিয়ে এইবার আমাদের জীবনে সেই বিস্ময়কর ঘটনাটি ঘটল। আমরা গিয়ে দেখি, ও নিয়ে গেল আমাদেরকে এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, তার বয়স কম করে 80 বছর হবে। তিনি পাঞ্জাবি মানুষ, শিখ। তিনি ডান দিকে 3টে, বাঁ দিকে 3টে চেয়ার সাজিয়ে মাঝখানে চেয়ারটিতে বসে আছেন, এবং তিনি স্নান করে এসছেন। তার চুল এই 3টে চেয়ারের ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছেন, এদিকে 3টে চেয়ারের ওপর দিয়ে ছড়িয়েছেন, এদিকে 3টে চেয়ারের ওপর দিয়ে ছড়িয়েছেন, চুল শুকোচ্ছেন। আমরা গিয়ে দাঁড়ালাম, আমরা কিছু বলিনি, চুপ করে আছি। ছেলেটি বলল, ইন লোগোं ने। ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে থেকে আমাদের মুখের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, अब्बास पे आए हैं, हाँ, आफत में पड़े हुए हैं। আমরা বললাম, हाँ सुनिए, ये कोई रहने का जगह नहीं, ये कोई होटल नहीं है, ये मेरा गुरुद्वारा है। यहाँ हम फैमिली लेके रहते हैं और गुरुद्वारा की रीत अनुयायी हम यहाँ जो लोग आफत में पड़े हुए हैं और हमारे पास आके सहारा मांगते हैं, उनको सहारा देते हैं। तो आपको हम रूम दे सकते हैं, कितना रूम चाहिए? আমরা বললাম 4 रूम चाहिए, फैमिली रूम 4 चाहिए। उन्हें बोलें मिल जाएंगे, मंजूर है, लेकिन मेरा शर्त है, 3 शर्त है। आप अगर मानोगे तो रूम मिलेंगे, नहीं मानोगे तो जैसे आए वैसे ही चले जाइए। আমরা বললাম क्या क्या शर्त है? প্রথমেই বললেন कि दारू पीना मना है, मंजूर है। मांस खाना माना है, मंजूर है। बाहर का खाना नहीं चलेगा, हमारा यहाँ घर में वो लड़का खाना बनाएंगे, वही खाना खाना पड़ेगा, मंजूर है। আমাদের তো তখন ঘর দরকার, মঞ্জুর হ্যাঁ নেই এটা বলার আমাদের ক্ষমতাই নেই। আমাদের বউ বাচ্চা পড়ে রয়েছে বাসের মধ্যে, সেইখানে আবার ফিরে যেতে হবে ঝড় বৃষ্টির মধ্যে, সেখান থেকে তাদের নিয়ে আসতে হবে, তবে ঘরে উঠতে হবে। মঞ্জুর হ্যাঁ, সব মঞ্জুর হ্যাঁ। তিনি আমাদের ঘর খুলে দিলেন। সে ঘর আমরা পরবর্তীকালে শুনেছিলাম, যারা আমাদের আগে বাসে এসেছেন বা গাড়িতে এসেছেন, এসেই আশেপাশের হোটেলগুলো ভাড়া করে নিয়ে বসে গেছেন, ওই বৃষ্টিতে প্রত্যেকে নিজেদের শোবার ঘরে বড় বড় বালতি পেতে জল ধরে সেই জল বাথরুমে ফেলে দিয়েছেন, সারা রাত ঘুমোতে পারেননি। আর আমাদের যে ঘর মিলেছিল সেই ঘর 3 স্টার হোটেলের ঘর, ঝকঝকে চকচকে। ছেলেটি খাবার করে দিল রুটি তরকারি, অতি সাধারণ খাবার,
কিন্তু খাবারের জন্য আর আমাদের কোথাও দৌড়তে হয়নি। এবং চমৎকার ঘর, চমৎকার বিছানা, অত্যন্ত আরামে আমরা ওই ফ্যামিলিকেও আমরা নিয়ে এসেছিলাম। অত্যন্ত আরামে আমরা 4টে পরিবার সেই রাতটা কাটালাম, যা আর কেউ কাটাননি। যত কাছের হোটেলেই তারা থেকে থাকুন, তাদের অত্যন্ত কষ্টে কাটাতে হয়েছে। আমরা অত্যন্ত আরামে কাটালাম। তো গেল, এত আরামে কাটালাম যে ভোর হয়ে গেছে, কখন আমাদের ঘুম ভাঙেনি। আমার ঘরের দরজা নক করলো ওই ছেলেটি এসে, যে ছেলেটি আমাদের খাবার রেঁধে দিল। নক করলো, নক করতে আমি দরজা খুললাম। দরজা খুলে আমাকে বলল, বাবুজি নে বুলায়া। খেয়েছি। বাবুজি কেন? আমরা তো তেমন কিছু করিনি, টাকা পয়সাও দিয়ে দেবো। গেলাম, গিয়ে দেখি বাবুজি ঠিক ওই রকম তিনটি চেয়ার পেতে, লম্বা টানা তার চুল ছড়িয়ে দিয়ে, স্নান করে উঠে এসছেন, চুল ছড়িয়ে দিয়ে চুল শুকোচ্ছেন। আর আমাকে দেখেই বললেন, ইনসে মিলো। উনি যখন হাত দিয়ে দেখিয়ে দিলেন ইনসে মিলো, তখন আমার নজরে পড়ল যে ওই যে ছাদের কথা বলেছিলাম, টাইলস বসানো ছাদ, সেই ছাদের ওপরে বিশাল দেহি পাঞ্জাবি ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকাতেই তারা হাত জোর করে বললেন, নমস্কার। আমিও বললাম নমস্কার। তো তাদের নমস্কার বলার ধরন দেখে আমার মনে হলো এটা তো বাংলা বলছে মনে হচ্ছে। তো বলছেন, আমরা আসাম থেকে এসেছি। আমি তো অবাক, আসাম থেকে এই অবস্থা, এই রিওয়ালসার রোডের একটা গুরুদ্বারায় এনারা আমার কাছে এলেন কি জন্য? আমি তো হাঁ হাঁ চুপ করে আছি। তখন উনি বলছেন যে ওই যে বাবুজি ভদ্রলোক, যিনি গুরুদ্বারার মালিক বা গুরুদ্वारा चालान, इन्होंने हम लोगों का जीजा जी है। हमको असम में ट्रक का बिजनेस है, इसीलिए बांग्ला हमको आते हैं। তাই আপনার সঙ্গে বাংলায় কথা বলি। হ্যাঁ বলুন, তা তো বেঁচে যাই। বলো, আপনারা কুলু যাবেন শুনলাম। যাবো তো ভেবেছিলাম, যাবার তো কথা, কিন্তু বৃষ্টি তো থামছে না। বলছে, জিজাজি ভোরবেলা 4টের সময় উঠে এই ওয়েদারের মধ্যে আমাদের বাড়িতে গিয়ে আমাদের ডেকে তুলেছেন যে 4টে বাঙালি ফ্যামিলি আছে, তারা কুলু যাবে। তারা অনেক কষ্টে এখানে এসেছে, অনেক কষ্টের মধ্যে রাত কাটিয়েছে, আবার অনেক কষ্টের মধ্যে যেতে হবে। কুলুতে তোমার ছেলের হোটেল আছে, তাকে জানিয়ে দাও ওদের 4জনের যেন সুব্যবস্থা সে করে রাখে। আমি তো কি শুনছি, আমি কি বলবো, ধন্যবাদ জানাবো কাউকে, হাত জোর করবো, সে আমি তো বুঝতে পারছি না যে উনি 80 বছরের মানুষ, তিনি এই ওয়েদারের মধ্যে ভোরবেলা উঠে আমাদের জন্য ব্যবস্থা করতে দৌড়েছেন তার শালার কাছে। তার শালারা আসাম থেকে এখানে এসছে তাদের বাড়িতে, তাই দৌড়েছেন। আর তারাও গুট করে এই ওয়েদারের মধ্যে ঠেলে চলে এসছে জামাইবাবুর হুকুম পালন করতে। আমরা কি বলবো, আমি কি বলবো? তাই বললাম যে দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের তো বুঝতেই পারছি না বাসের কি হবে। আমরা তো বাসে করে এসেছি। বললো, আপনাকে ভাবতে হবে না, বাস আমাদের কাছে যা খবর আছে বিকেলবেলা নাগাদ রওনা দেবে। তো আপনারা বাসে করে চলুন, আমি কুলুতে আমার ছেলের হোটেল কার্ড ফার্ড দিয়ে যাচ্ছি আপনাকে। আমার ছেলেকে বলা আছে, আমার ছেলের হোটেলে স্ট্রেট চলে যাবেন। কুলুতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেটা আমার ছেলে দেখবে। আমরা তো বাবুজিকেও কৃতজ্ঞতা সহকারে প্রণাম করতে যেতে পারছি না। আমরা তো ওনাদেরও কি বলবো বুঝে উঠতে পারছি না। হাত জোর করে তো অনেক ধন্যবাদ দিলাম। তো উনি বললেন বিকেলবেলা ছাড়বে, 4টের মধ্যে বাস ছাড়বে, ওয়েদার যাই হোক, এটা আমাদের কাছে খবর আছে। ঠিক আছে। এবং ঘটনাক্রমে বেলা 11টা, সাড়ে 11টা থেকে ওয়েদার বদলে যেতে থাকলো, রোদও উঠলো। আমরা গিয়ে খোঁজ খবর নিলাম, শুনলাম হ্যাঁ সত্যি 4টে নাগাদ বাস ছাড়বে। আমরা সবাই বাবুজিকে নমস্কার জানিয়ে
আবার বাস স্ট্যান্ডে চলে এলাম, বাসে উঠলাম, উঠে বাস ছাড়লো 4টে থেকে বড় জোর 7টা পর্যন্ত আমরা যেতে পেরেছি। আবার শুরু হলো তুমুল বৃষ্টি এবং রাস্তার ওপর দিয়ে জল তীর বেগে বইছে। বাস আটকে গেল। খানিকক্ষণ বসে থাকার পর কি করব আমরা, কোথায় কি হচ্ছে একটু দেখতে বেরোই। নিচে নামলাম, নেমে এগোতে গিয়ে দেখছি যে জলে জল, হুড়হুড় করে জল যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে যা হয়, হুড়হুড় করে জল যাচ্ছে। সেই জল পার হয়েও ওপারেও যে সমস্ত গাড়িগুলো গেছে সবাই আটকে রয়েছে। তারও থেকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখলাম যে রাস্তাটি, যে অংশটা ব্রিজ, মানে পাহাড়ের ওপর দিয়ে, খাদের ওপর দিয়ে ব্রিজ করে যাওয়া, সেই ব্রিজটি ভেঙে নেমে গেছে। ওপার এপারের সঙ্গে কোনো যোগ নেই, সবাই দাঁড়িয়ে রয়েছে। আর মিলিটারি ব্রিজটাকে রিকনস্ট্রাক্ট করছে। ফিরে এলাম, এসে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কিতনা দের হো सकता है। और এই কথা पता नहीं, 2-4 घंटा हो सकता है, 2-4 दिन भी हो सकता है। जैसे ही हो, सामने भी जाने का संभावना नहीं है, पीछे भी जाने का संभावना नहीं है, यहीं पे रहना पड़ेगा। তার কিছু এসে যায় না। আমাদেরও কি এসে যাবে না যাবে বুঝতে পারছি না, আমাদের তো মানে আত্মারাম খাঁচা ছাড়া। তখন মনে মনে ভাবছি যে আবার কি ফিরে যাব বাবুজির কাছে, সেটাও কি সম্ভব? রাত গড়াচ্ছে, সে যে কি অন্ধকার দুপাশে, অকল্পনীয়। মাঝে মাঝে এক একটা করে গাড়ি হেডলাইট জ্বালিয়ে কিছু কাজ করছে, সেইটুকু আলো হচ্ছে। এই করে করে রাত প্রায় 12টা, 12:30টার সময় গাড়ি ছাড়তে আরম্ভ করলো। কিভাবে গাড়ি ছাড়লো? ব্রিজ তো ভেঙে গেছে। সেও জীবনের একটা অভিজ্ঞতা দেখলাম যে আর্মি কি করতে পারে। ব্রিজের ভাঙা অংশের ওপর দিয়ে একটা অস্থায়ী সেতু তৈরি করে দিল আর্মি। সেই সেতুর ওপর দিয়ে গাড়ি যাবে। আমাদের বাস যখন সেই সেতুর ওপর এসে পৌঁছলো, সে একটা জীবনের চরমতম ভয়ঙ্কর অভিজ্ঞতা। থরথর 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 করে ব্রিজ কাঁপছে, আমাদের গাড়ি কাঁপছে। যে কোনো মুহূর্তে সবে তৈরি ব্রিজ, অস্থায়ী ব্রিজ, যে কোনো মুহূর্তে যদি ভেঙে যায় তাহলে আমাদের অতলে সলিল সমাধি হবে। নিচে বিয়াসের জল যাচ্ছে। পার হয়ে গেলাম। সেই পার হয়ে গিয়ে রাত 3টের সময় আমরা যখন মানালিকে পৌঁছলাম, তখন মানালিতে 3 দিন ধরে কোনো ট্যুরিস্ট আসেনি রাস্তা আটকে থাকার কারণে। মানালির একটা হোটেলও খোলা নেই, একটা হোটেলও কোনো কর্মচারী জেগে নেই। আমাদের রাস্তার মধ্যে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো এবং যে ড্রাইভার, অত নির্বিকার উদাসীন ড্রাইভার, সে মানে গালাগাল করতে করতে বললো উতার যাইয়ে, আভি উতার যাইয়ে। আভি উতার গেলাম আমরা সবাই মিলে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়লাম। কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভোঁ করে বাসটা বেরিয়ে চলে গেল। আমরা 4টে ফ্যামিলি অন্ধকারের মধ্যে হাঁ হয়ে দাঁড়িয়ে আছি। একটা হোটেলের আলো জ্বলছে না, কেবলমাত্র হিমাচল ট্যুরিজমের যে হোটেলটা, কি হোটেল নীলাঞ্জন না কি নাম, সেই হোটেলটায় জেগে আছে। আমাদের সব মালপত্র, আমাদের বউয়েদের সেই হোটেলে জমা দিয়ে এবারে আমরা হোটেল খুঁজতে বেরোলাম। সে অন্য অভিজ্ঞতা, সে অন্য গল্প। এটা আমার এই গল্পের সঙ্গে সংযুক্ত নয়, শুধু বাবুজির জন্য, ওই ভদ্রলোকের জন্য যিনি গুরুদুয়ারার ম্যানেজার হন বা মালিক হন, উনি যাই হন, তিনি যে কৃপা করেছিলেন আমাদের, তিনি যে সহায়তা দিয়েছিলেন আমাদের, সেইটা উল্লেখ করবার জন্য, জীবনের একটা পরম প্রাপ্তি হিসেবে তার প্রতি ঋণ শোধের উদ্দেশ্যে এই ঘটনাটি আমি আপনাদের জানালাম। সেদিন তিনি সহায়তার হাত না বাড়িয়ে দিলে আমাদের
যে কী দুর্ভোগের মধ্যে পড়তে হতো সেটা আমাদের আগের গাড়ির প্যাসেঞ্জাররা, বাসের প্যাসেঞ্জাররা যারা আগে হোটেল বুক করে ভেবেছিলেন যে দাওটা মেরে দিয়েছেন এই যাত্রায়, তারা যে কষ্টে রাত কাটিয়েছেন তা মধ্য দিয়ে তারা জানতে পেরেছেন। আমরা কিন্তু বাবুজির সহায়তায়, বাবুজির সৌজন্যে, বাবুজির দয়ায় এবং তার সেই বিশ্বাস, जो लोग आफत में पड़े हुए हैं उनको गुरुद्वारा कभी वापस नहीं देते हैं, সেই বিশ্বাস, সেই রীতির ওপর ভরসা করে তিনি আমাদের যে সহায়তা দিয়েছিলেন তা আমরা কোনোদিন ভুলতে পারবো না। ধর্ম মানে তো ধারণ করা, সেই ধারণের প্রাথমিক উপাদান হলো মানবিকতা। মানবিক উপাদানে ধর্মকে আসলে পরম আশ্রয়দাতা, পরম করুণাময়ের ভূমিকা অবতীর্ণ করে। এবং যেটা স্বপনবাবুর কথায় এটা আরো বেশি করে প্রতিভাত হলো, বেশি করে প্রমাণিত হলো বা আমরা দেখতে পেলাম। অসাধারণ, অপূর্ব, প্রায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন ঘটনা, কিন্তু তার মধ্য দিয়ে ধর্মের পথ ধরেই, সেটা মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক বা গুরুদ্বারা হোক, সব ক্ষেত্রেই কিন্তু ধর্ম সেই মানবিকতার হাত ধরে। এবং এইভাবেই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেল আপনাদের কাছ থেকে আপনাদের জীবনের দৈব অলৌকিক ঘটনা জানতে চায়। আপনারা জানাতে পারেন 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠাতে পারেন। যদি আপনার ঘটনা মনোনীত হয় তাহলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। আপনি বলবেন আপনার ঘটনা আমাদের এই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্টুডিওতে এসে পডকাস্ট অনুষ্ঠানে, এবং শুনবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। আজ স্বপন বাবুর কাছ থেকে সত্যি জীবনের মূল্যবান কতগুলো আবেগ, মূল্যবান কতগুলো মুহূর্ত, মূল্যবান কতগুলি অনুভব আমরা শুনলাম। এবং স্বপন বাবুকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এই এপিসোডটি শেষ করছি। নমস্কার।